ইন্ডিয়া নাম্বার ওয়ান টিম, ইন্ডিয়া চ্যাম্পিয়ন দল এবং ইন্ডিয়া সেই চ্যাম্পিয়নের মতোই খেলেছে, নাম্বার ওয়ানের মতোই খেলেছে। আর বাংলাদেশ আমার দেশ তার যোগ্যতা অনুযায়ী খেলেছে। বাংলাদেশ খারাপ খেলেছে আমি সেটা বলবো না। ইন্ডিয়া যথেষ্ট পরিমাণে ভালো দল। আমাদের সাথে তাদের পার্থক্য হচ্ছে যোজন যোজন, রাত আর দিনের যে পার্থক্য হয়, আমার বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার ক্রিকেটীয় পার্থক্য সেরকম। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। যে যেখান থেকে দেখছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার দ্বিতীয় টেস্ট, কানপুর টেস্ট, বাংলাদেশ হেরে গেছে 7 উইকেটে, ইন্ডিয়া জিতে নিয়েছে টেস্ট। আমার কাছে মনে হচ্ছে ইন্ডিয়া যথার্থই করেছে। ইন্ডিয়া নাম্বার ওয়ান টিম, ইন্ডিয়া চ্যাম্পিয়ন টিম এবং সেই চ্যাম্পিয়নের মতোই খেলেছে। আর বাংলাদেশ আমরা টেস্টে তলানিতে থাকা টিম এবং আমরা সেই অনুযায়ী খেলেছি, এতে হতাশ হওয়ার কিছু নেই। ডিসকাশন করব বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রথম টেস্ট এবং দ্বিতীয় টেস্ট নিয়ে। তার আগে বলে নিচ্ছি, আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো শুনতে পছন্দ করেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইউটিউব থেকে দেখে থাকলে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ভিডিওতে লাইক কমেন্টের পাশাপাশি পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকতে পারেন। শুরুতেই কথা বলবো দ্বিতীয় টেস্ট নিয়ে। দ্বিতীয় টেস্ট সত্যিকার অর্থে 5 দিনের খেলা, 2 দিন আর 1 সেশন খেলা হয়েছে। 2 দিন আর মাত্র একটি সেশন, 2.5 দিনও বলা চলে না। সেই টেস্ট বাংলাদেশের পক্ষে ড্র করা সম্ভব হয়নি। কারণ হচ্ছে ইন্ডিয়ার যে রণকৌশল ছিল, ইন্ডিয়ার জেতার যে মন মানসিকতা ছিল, সেই অনুপাতে যেভাবে ওরা প্ল্যানিং সাজিয়েছিল, সেই প্ল্যানিং অনুযায়ী তারা খেলেছে এবং তার সাকসেস হয়েছে। আর বাংলাদেশ বরাবরের মতোই প্ল্যানিং ছাড়া, উইদাউট এনি প্ল্যান, বাংলাদেশ দলের যদি আপনি জিজ্ঞাসা করেন যে আপনারা যে চতুর্থ দিন আউট হয়ে গেলেন সবাই, মানে কি প্ল্যান নিয়ে আপনারা নেমেছিলেন, কেউ বলতে পারবে না। তাদের এক্স্যাক্টলি কি প্ল্যান ছিল তারা কেউ বলতে পারবে না। কিন্তু আপনি যদি ইন্ডিয়াকে জিজ্ঞাসা করেন যে আপনাদের কি প্ল্যান ছিল এবং কিভাবে সেটা এক্সিকিউশন করেছেন, ক্লিয়ারলি তারা বলতে পারবে যে হ্যাঁ, আমাদের প্ল্যানিংয়ে ছিল আমরা টি-20-র মতো একটা স্কোর করব, টি-20-র মতো খেলবো, যেন আমরা বাংলাদেশের এই 233 রানকে টপকিয়ে যেতে পারি এবং আরো কিছু রান আমরা যেন লিড নিতে পারি। প্রয়োজনে আমাদের উইকেট গেলে যাবে, উইকেট অনেকেই এটা পজিটিভলি দেখছেন যে আমরাও তো তাদের 9 উইকেট ফেলেছি। ভাই, এটা পজিটিভলি দেখার কিছু নাই। আপনাকে তো মেরে ফেলেছে, আপনার চোখ অল্পের জন্য বেঁচে গেছে, এটা নিয়ে প্রাউড ফিল করার কিছু নেই। গুলি করেছে এদিক দিয়ে বের হয়ে গেছে, আপনি প্রাউড ফিল করছেন, যাক ভালোই হয়েছে, আমার চোখটা বেঁচে গেছে। এই টাইপের কথা বলার কোনো দরকার নেই। ওরা যদি 9 উইকেট নাও যেত, ওরা ডিক্লেয়ার করে দিত, ওরা বাংলাদেশকে আবার ব্যাটিং এ আনতো। কারণ ওদের টার্গেট ছিল যে 2 দিনের ম্যাচ কিভাবে জিতা যায় সেই পরিকল্পনা, এবং সেই পরিকল্পনা অনুযায়ী ওদের এক্সিকিউশনটা 100% ছিল, যার কারণে ওরা ম্যাচ জিতে নিয়েছে। ইন্ডিয়া নাম্বার ওয়ান টিম টেস্ট র্যাঙ্কিংয়ে। তাদের বোলিং ডিপার্টমেন্ট বলেন, ব্যাটিং ডিপার্টমেন্ট, ফিল্ডিং অসাধারণ, প্রতিটা ডিপার্টমেন্টে ওরা নাম্বার ওয়ানের মতোই খেলেছে। আর আমরা বাংলাদেশ যে তলানির দেশ, সেটা আমাদের ব্যাটিং ডিপার্টমেন্টে বিশেষ করে ফুটে উঠেছে। তারপর ফুটে উঠেছে আমাদের ফিল্ডিং ডিপার্টমেন্টে। বোলিং আমার কাছে মনে হচ্ছে হ্যাঁ, মোটামুটি বোলিংটা ভালোই ছিল। কিন্তু ব্যাটিং ডিপার্টমেন্টের কথা যদি আমরা বলতে যাই, বরাবরের মতোই আমাদের অনেক কিছু শিকার আছে, বরাবরের মতোই আমাদের অনেক ভুলভ্রান্তি। আম্পায়ারের রাউন্ড উইকেট এসে ইনকামিং বলগুলা কিভাবে ফেস করতে হবে, এটি আমরা এখনো শিখিনি। লেফট হ্যান্ড ব্যাটসম্যানরা ইনকামিং বল ফেস করে এখনো শিখে নাই।
সুতরাং এগুলো নিয়ে কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। ফিল্ডিং কিভাবে ক্যাচ মানে হাফ চান্স গুলা চান্সে পরিণত করতে হয় এগুলি আমরা শিখি নেই। আমরা চান্সেরটাই তো আমরা ছেড়ে দিই, আর হাফ চান্স আমরা কিভাবে চান্সে পরিণত করবো বলেন? ব্যাটিং আপনার কোন সিচুয়েশনে কিভাবে আপনার খেলতে হবে, কিভাবে আপনার ইন্টেন্টটা শো করতে হবে সেটি আমরা শিখে নেই। আমি যদি আসলে বলার তো অনেক কথা, এই ভিডিও 3 ঘন্টায়ও শেষ হবে না আমি যদি বলতে যাই আমাদের ভুল। দেখেন দ্বিতীয় টেস্টের এই যে দ্বিতীয় সেশনে এই যে নাজমুল হোসাইন শান্ত আমাদের ক্যাপ্টেন রিভার সুইপ করতে গেছে। আপনার কখন আপনি এই ধরনের শট খেলবেন? এটা তো রিভার সুইপ তো এক ধরনের রিস্কি শট। এই শটটা আপনি কখন খেলবেন? আপনার রানের প্রয়োজন হলে, আপনার হাতে এনাফ উইকেট থাকলে তখন আপনি এটা খেলতে পারেন। আপনার দরকার এই মুহূর্তে দলটাকে কোনো রকমের ড্রয়ের দিকে নিয়ে যাওয়া, সারাটা দিন আপনি কিভাবে ব্যাট করবেন আপনি সেই চিন্তা করবেন। আপনি এই টাইমে তো রিভার সুইপ হয় না, এগুলো তো বিবেক বুদ্ধিহীন শট প্রতিটা প্লেয়ার। আমি ওটা একেবারে বেশি মানে লজ্জাজনক শট, এই জন্য আমি বললাম। প্রথম ইনিংসে মমিনুল হক কিভাবে ধৈর্য দেখাতে হয় দেখিয়েছে, দ্বিতীয় ইনিংসে মুশফিকুর রহিম কিভাবে ধৈর্য দেখাতে হয় দেখিয়েছে। আমরা যদি এগুলো থেকেও মানে না শিখতে পারি যে কিভাবে খেলতে হয়, এরা দুজন তো দেখাইছে, ওদের সাথে কেউ ছিল না। এনিওয়ে ব্যাটিং ডিপার্টমেন্টে অনেক অনেক কাজ করতে হবে, আর সাথে সাথে আপনার তাদেরকে আপনার অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভারতের বোলিং লাইন ওয়ার্ল্ড ক্লাস বোলিং লাইনের বিপক্ষে আমরা কিভাবে দুমড়ে মুচড়ে যাই এটা প্রমাণিত হলো। ইন্ডিয়ার বোলিং লাইন যদি আমি বলি, জাসপ্রীত বুমরা একাই যথেষ্ট বাংলাদেশের টপ অর্ডার ধসিয়ে দিতে। তারপরে আছে আপনার সিরাজ, আছে স্পিনার আছে আপনার জাদেজা, তারপরে আছে আশ্বিন। আপনার অপশনের তো অভাব নাই। তার আর কুলদীপ তো খেলেই নেই। কুলদীপ তো একটা অভাগা প্লেয়ার। কুলদীপের জন্ম ইন্ডিয়াতে হয়েছে, কুলদীপের জন্ম যদি বাংলাদেশে হতো সে বিশ্বসেরা অলরাউন্ডার হতো। কথাগুলো আপনাদের হয়তো অনেকের ভালো লাগবে না, অনেকে ট্যাগ করে দিবেন আমাকে, আমি ভারতের দালাল। খেলা বসতে হবে, তারপর ভিডিও দেখতে হবে। খেলা যারা বোঝেন তারা হয়তো আমার কথাগুলো বুঝতেছেন, যারা খেলাই বোঝেন না জাস্ট বসেন এনজয় করার জন্য, অনেকে ডিক্লেয়ার দেন বাংলাদেশ হারলে মাথা কামিয়ে ফেলবো, বাংলাদেশ জিতে যাবে, দুধ দিয়ে গোসল করবেন, তারা আমার ভিডিও বুঝবেন না। না বোঝারই কথা। কুলদীপের মতো বলার বিশ্বেই কম আছে, সারা বিশ্বেই কুলদীপের মতো বলার কম আছে। অথচ ইন্ডিয়ার মতো দেশে তার জন্ম হওয়াতে ইন্ডিয়াতে এত প্লেয়ার, যার কারণে তার সাইড বেঞ্চে বসে থাকতে হয়। কুলদীপ যদি বাংলাদেশে জন্মগ্রহণ করতো আমি বললাম তো নাম্বার 1 প্লেয়ার থাকতো। এনিওয়ে ইন্ডিয়ার বোলিং লাইনের বোলিং ডিপার্টমেন্টের বিরুদ্ধে বাংলাদেশের ব্যাটিং অর্ডার এভাবে ধসিয়ে পড়বে এটা কাঙ্ক্ষিত, অনাকাঙ্ক্ষিত আমার কাছে না, আমার কাছে কাঙ্ক্ষিতই ছিল। আমি গতকালকে ভিডিওতে বলেছি আমরা 90% হেরে গেছি। আমরা একদিন বাকি থাকতে এই টেস্ট 5 দিনের টেস্ট, 2 দিনের টেস্ট, ওরা রেজাল্ট কিভাবে বের করে নিতে হয় ওরা জানে। বাংলাদেশ চেষ্টা করতে পারতো ম্যাচটাকে ড্র করার জন্য, সারাদিন থাকতো, সারাদিন যে আমরা ব্যাট করব সেই প্রবণতা আমি কারো কোনো ব্যাটসম্যানের ভিতরে আমি দেখিনি। সুতরাং বাংলাদেশ তাদের ক্যালিবার অনুযায়ী খেলেছে, ইন্ডিয়া তাদের ক্যালিবার অনুযায়ী খেলেছে, তাদের যোগ্যতা অনুযায়ী খেলেছে এবং তারা চ্যাম্পিয়ন হয়ে গেছে। তারা রিস্ক নিতে জানে যে 2 দিনের টেস্টও কিভাবে জিততে হয়, কিভাবে জয় ছিনিয়ে নিতে হয়, তারা এইটা খুব ভালোভাবে জানে। প্ল্যানিংটা সুন্দরভাবে করেছে গৌতম গম্ভীর কোচ। তো ও সবসময় অ্যাগ্রেসিভ, ও প্লেয়ার জীবনে অ্যাগ্রেসিভ ছিল, কোচ হয়ে আসছে, সেখানে কতটা অ্যাগ্রেসিভ সে মানে প্রমাণের আর কিছু নাই, বাকি নাই। এবং প্লেয়াররা কিভাবে এক্সিকিউশন মানে করেছে এই প্ল্যানটাকে, অসাধারণ এক কথায়। এই ম্যাচ রেজাল্ট বের করা শুধুমাত্র ইন্ডিয়ার পক্ষে। বাংলাদেশের প্লেয়ারদের অনেক কিছু শিখার বাকি আছে, অনেক কিছু জানার বাকি আছে। ভুল ভ্রান্তি শুধরে যদি আপনি না যান, আপনি বরাবরই ফল করবেন, এটাই নর্মাল। আমি যে জিনিসটা আমার ভুল আছে, যে জিনিসটাতে আমি পারি না কিংবা আমার লেকিংস আছে, এটা ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে সেটা যদি আমি সলভ না করে একই ভুল বারবার করি, তাহলে আমার রেজাল্ট যদি আমি আশা করি ভালো, সেটা আমার ব্যর্থতা, আমার বোঝার ভুল। এটা বুঝতে হবে যে আমার কোথায় কোথায় প্রবলেম আছে, সেটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এবং সেটা আমার এই লেকিংসগুলো নিয়ে কাজ করতে হবে, রিকভারি করতে হবে। দেন নেক্সট ম্যাচে আমি এটা অ্যাপ্লাই করব, দেখবেন রেজাল্ট ভালো হবে। আদারওয়াইজ কখনোই ভালো হবে না। আমি যখনই বলি ইন্ডিয়ার এই যে কোচিং প্যানেলের কথা, ইন্ডিয়ার যে
টোটাল গ্রাউন্ড লেভেল থেকে ওরা খেলে আসছে বাংলাদেশের সাথে। ভাই এটা এরা যোজন যোজন পার্থক্য সিস্টেমে। আমাদের প্লেয়াররা কিভাবে হবে, আমাদের প্লেয়াররা এই টেকনিকগুলো কিভাবে শিখবে? আমাদের যে পিচে খেলা হয় এটা আন্তর্জাতিক পিচ না, ঘরোয়া ক্রিকেট গুলার কথা বলতেছি, ঘরোয়া লিগ গুলার কথা বলতেছি। এই পিচের মান ইন্ডিয়া পিচের মতো না। ওরা তো শুরু থেকেই ভালো পিচে খেলে। ওদের যে সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট বলেন, কোচিং প্যানেল বলেন, বাংলাদেশের কোচিং প্যানেল কে? বাংলাদেশের এই যে হাতুরা সিং হে, উনি সিরিজের 2 দিন আগে আসে আর বাকি সারা বছর ছুটি কাটায়। পাকিস্তানের সাথে জিতে আমরা যদি মনে করি আমরা সবকিছু উদ্ধার করে ফেলেছি, সেটা আমাদের ভুল ধারণা ছাড়া কিছুই নেই। এটা হচ্ছে একটা একটা কি বলে এটাকে, ফেক একটা কনফিডেন্ট, একটা ফেক কনফিডেন্ট আমাদেরকে দিয়েছে পাকিস্তান সিরিজ। এছাড়া আর কিছুই না। পাকিস্তান কোনো টিমই না। পাকিস্তানের সাথে যদি আয়ারল্যান্ড খেলে কিংবা কেনিয়া খেলে, পাকিস্তান 10টা ম্যাচ খেলে পাকিস্তান 8টা ম্যাচ হারবে, সিরিয়াসলি। সুতরাং পাকিস্তানের সাথে জিতার পর এটা ফেক কনফিডেন্স ছাড়া বাংলাদেশকে আর কিছুই দেয় নাই। এটা কতটুকু গ্রহণযোগ্যতা, যারা বলেছিলেন বাংলাদেশ খুব ভালো দল, আমি ভিডিও করেছিলাম বাংলাদেশ কতটুকু ডেভেলপ করেছে সেটার রেজাল্ট মিলবে, সেটা প্রমাণ মিলবে ইন্ডিয়া সিরিজে। কারণ খেলতে হবে ইন্ডিয়াতে গিয়ে, ইন্ডিয়ার মাটিতে, তখন আপনি বুঝবেন যে আমরা কতটুকু ডেভেলপ করেছি। এখন বোঝা গেল যে আমাদের ডেভেলপের পরিমাণ 0। আমরা খেলেছি পাকিস্তানে, যার কারণে পাকিস্তানকে হারিয়ে গেছি। এনিওয়ে, আমাদের অনেক শিক্ষার দরকার আছে, অনেক ভুলভ্রান্তি আছে, এগুলো শুধরে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। এটা বলা ছাড়া কিছু নেই। আর যদি আমি স্পেসিফিক বলতে যাই যে পাকিস্তান ইন্ডিয়ার ব্যাটিং অর্ডারের কথা, ভাই এরা ওয়ার্ল্ড ক্লাস, এদেরকে নিয়ে আলোচনা সমালোচনা করার পরে কিচ্ছু নাই। এই যে শুধুমাত্র ফর্মে ছিল না ক্যাপ্টেন রোহিত শর্মা, অফ ফর্মে, কিন্তু আপনি জেসওয়াল দেখেন, কি বলে শুভমান গিল বলেন, বিরাট কোহলি, ভাই এত ওয়ার্ল্ডের সেরা ব্যাটার। আমার দৃষ্টি বিরাট কোহলি শট দেখার জন্য আমি বসে থাকি অ্যালার্ম দিয়ে, মোবাইলে অ্যালার্ম দিয়ে আমি বসে থাকি বিরাট কোহলির খেলা দেখার জন্য। ইটালির সময় তখন ভোর 4টা হোক 5টা হোক, আমি অ্যালার্ম দিয়ে রাখি। বিরাট কোহলির আমি একটা কাভার ড্রাইভ দেখবো, একটা স্ট্রেট ড্রাইভ দেখবো, ডাউন উইকেটে এসে লফটেড শট দেখবো, পুল শট দেখবো। এগুলো দেখা চোখের শান্তি, চোখের শান্তি। ওদের ব্যাটিং অর্ডার নিয়ে কথা বলার মতো কিছু নেই। ওরা ওয়ার্ল্ড ক্লাস, ওরা চ্যাম্পিয়ন, ওরা চ্যাম্পিয়নের মতো খেলেছে। আমরা ভালো খেলিনি, আমরা হেরে গেছি। এখন আসেন আমি যদি প্রথম টেস্ট নিয়ে কিছু বলি। প্রথম টেস্টে দ্বিতীয় টেস্টের চাইতে আমাদের ইয়ার পরিমাণ ভালো ছিল। কি বলে আমাদের বোলিং ডিপার্টমেন্ট, ব্যাটিং ডিপার্টমেন্ট তো বরাবরই খারাপ করেছি আমরা, তাই না? বোলিং ডিপার্টমেন্টে আমরা যারা ছিল বোলিং লাইন আপে, তাসকিন ছিল, নাহিদ রানা ছিল, হাসান মাহমুদ ছিল, ভালো বল করেছে। দ্বিতীয় টেস্টে তাসকিনও ছিল না, নাহিদ রানাও ছিল না। এবং দ্বিতীয় কানপুরের পিচটা কি বলে চেন্নাইয়ের পিচ থেকে টোটালি আলাদা। কিন্তু চেন্নাইয়ের পিচে বেশি বাউন্স হয়েছে, কানপুরে একটু কম বাউন্স হয়েছে। কিন্তু তাসকিন থাকলে হয়তো আর একটু ভালো বল করতো খালেদের জায়গায়, কিংবা নাহিদ রানা থাকলে খালেদের জায়গায় আর একটু ভালো বল করতো। তবে তুলনামূলকভাবে ইন্ডিয়ার ব্যাটিং লাইনের এগেনিস্টে যে বল করেছে বাংলাদেশের বলাররা, আমি খারাপ বলবো না, খালেদও খারাপ বল করে নাই। ভাই ওদের সামনে আপনি যেই লাইনে বল দিবেন, যেই লেন্থে বল দিবেন, ওরা এই লাইন, এই লেন্থ, ওরা তো ঘরোয়া মানে লিগে খেলে অভ্যস্ত। এই ধরনের বলারদের মানে খেলে তো অভ্যস্ত, বাট আমরা অভ্যস্ত না এই ধরনের ব্যাটারের এগনিস্টে বল করতে, কিংবা এই ধরনের বলারের এগনিস্টে ব্যাট করতে বাংলাদেশ অভ্যস্ত না। বাংলাদেশের যখন ঘরোয়া লিগ হয়, বললাম তো পিচের কন্ডিশন খারাপ থাকে, আর যেই মানের আপনার বলার থাকে, বাংলাদেশের ব্যাটাররা তো ওই আপনার তাদের ঘরোয়া লিগে ইয়ার মতো, জাদেজার মতো, আশ্বিনের মতো বলার পায় না যে সবসময় খেলে। কিংবা বাংলাদেশ তো কি বলে জাসপ্রীত বুমরার মতো বলার, সিরাজের মতো বলারদেরকে ফেস করে না কন্টিনিউ, যে আমরা খেলে অভ্যস্ত থাকবো। আমরা এই ধরনের বলার পাই না। বাংলাদেশের ঘরোয়া লিগগুলোর মান উন্নত করতে হবে, এগুলাতে বাইরের প্লেয়ার আনার অনুমতি দিতে হবে, যে বাইরের দেশের প্লেয়াররা যেন আসতে পারে, এসে যেন খেলে, তাহলে বাংলাদেশের ব্যাটাররা আরো ইমপ্রুভ করবে তাদেরকে খেলতে খেলতে, আদারওয়াইজ পারবে না। প্রথম টেস্টে
বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট পরিমাণে ভালো হয়েছিল, দ্বিতীয় টেস্টের তুলনায়ও ভালো হয়েছিল। প্রথম টেস্টে বাংলাদেশ হেরে গেছে ব্যাটিং ডিপার্টমেন্টের কারণে, একেবারে প্রথম ইনিংসটা 149 রান হলে অল আউট হয়ে গেছিল সেটার কারণে। আর দ্বিতীয় ইনিংসও ওই রকম ভাবে ঘুরে দাঁড়াতে পারেনি ব্যাটাররা খুব বেশি একটা। সুতরাং বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট বরাবরই খারাপ করেছে ইন্ডিয়ার তুলনায়। ইন্ডিয়ার বোলিং লাইন আপ যতটুকু ভালো বল করেছে, মানি যে আমাদের তুলনায় অনেক ভালো বোলিং লাইন আপ, কিন্তু আমাদের ব্যাটিংটা অনেক বেশি খারাপ করেছি আমরা। এতটা উইকেট দিয়ে আসা উচিত হয়নি। পিচ এত বেশি বলারের অনুকূলে ছিল না, ওরা লাইন লেন্থ বজায় রেখে বল করেছে, যার কারণে আমরা এই ভুলগুলা করেছি। এই ভুলগুলা কিভাবে শুধরাতে হয় এগুলা নিয়ে কাজ করতে হবে। আদারওয়াইজ বাংলাদেশ ক্রিকেটে এরকমই থাকবে, ওই একটা মাঝে সাঝে একটা ম্যাচ আমরা জিতবো, এটা নিয়ে হই হুল্লোড় করবো, আমরা কি ব্যর্থতা ছিল, আমাদের কোথায় কোথায় লেকিংস আছে এগুলো আমরা ভুলে যাব, ওই একটা নিয়ে খুশিতে থাকবো, আনন্দে থাকবো, ফেসবুক নিয়ে ভিডিও বানাবো, মানে কি বলে আমরা উড়িয়ে দিয়েছি, ভাসিয়ে দিয়েছি, এই সেই। কিন্তু দিন শেষে যখন আবার ইন্ডিয়ার সাথে খেলতে যাব কিংবা ভালো টিমের সাথে খেলতে যাব, তখন আমাদের রেজাল্টটা সেম হবে। ভালো করতে হলে আমাদের ভুলগুলো শুধরাতে হবে, আদারওয়াইজ আমরা কখনোই ভালো টিম হিসাবে দাঁড়াতে পারবো না। মানতে হবে আমাদের ব্যর্থতা কোন জায়গায়, মেনে নিতে হবে। তর্কের স্বার্থে তর্ক করতে হয় না। ইন্ডিয়ার তুলনায় আমরা খারাপ টিম, আমরা খারাপ ক্রিকেট খেলবো, এটাই স্বাভাবিক। ইন্ডিয়া চ্যাম্পিয়ন টিম, ওরা ভালো খেলবে, এটাই স্বাভাবিক। আমি মেনে নিয়েছি, আপনি যদি না মানতে পারেন এখন আপনার ব্যর্থতা। আর বিভিন্ন ব্লগার ইউটিউবাররা দেখি যে কি ধরেন বাজি ধরেন, চুল কামানোর, দুধ দিয়ে গোসল করা, হারলে এগুলো থেকে বেরিয়ে আসেন, খেলা কিভাবে হয় খেলা বোঝার চেষ্টা করেন। ক্রিকেটটা অনেক কি বলে একটা টেকনিক্যাল খেলা, বুদ্ধিমত্তার খেলা, এগুলা বুদ্ধি দিয়ে, বিবেক বুদ্ধি দিয়ে বিচার বিশ্লেষণ করার খেলা, এগুলো একটু বোঝেন। আমাদের ওই ক্ষমতাই নেই ইন্ডিয়ার মাটিতে গিয়ে ইন্ডিয়াকে হারানোর মতো। ভাই বাঘা বাঘা টিম, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়ার ঘরের মাটিতে গিয়ে ভাই নাকানি চুবানি খেয়ে আসে। সেই জায়গায় আমরা বাংলাদেশ তলানির একটা দেশ, আমরা যদি মনে করি আমরা ইন্ডিয়াকে টেস্টে হারাবো, ভাই এটা মূর্খতা ছাড়া আর কিছুই না। ইন্ডিয়ার মাটিতে হারানোর মতো এবিলিটি আমাদের নেই। এনিওয়ে, বাংলাদেশ সিরিজ হেরে গেছে, সিরিজ হারার মতোই আমাদের দল। ইন্ডিয়া জিতে গেছে, ইন্ডিয়া চ্যাম্পিয়ন টিম, জিতার মতোই দল। তবে বাংলাদেশ ব্যাটিং ছাড়া বোলিং ফিল্ডিং প্রথম টেস্ট ভালো করেছিল, দ্বিতীয় টেস্টে এসে আপনার ব্যাটিং এর সাথে সাথে ফিল্ডিংটাও খারাপ করেছে। শুভকামনা থাকলো, সামনে টি-20 সিরিজ আছে, টি-20 সিরিজ হয়তোবা বাংলাদেশ ভালো কিছু করতে পারে। থ্যাংক ইউ সবাইকে। সাদাকে সাদা, কালোকে কালো যদি পছন্দ করেন, ভিডিওতে লাইক কমেন্টের পাশাপাশি চ্যানেলে এবং ফেসবুক পেজে ফলো দিতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাইকে। সাদাকে সাদা, কালোকে কালো বলবো, দেখলে দেখবো, না দেখলে নেই, ভিউ হইলে হইব, না হইলে নেই।